আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আজকের আমাদের এই আলোচনায় অতিথি হিসেবে আছেন। দর্শক শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলবো প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কি দিল্লি, নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সরকারের প্রথম অতিথি হতে যাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাই এই মুহূর্তে। আজকে বিবিসি বাংলা নয়াদিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ এমন একটি প্রতিবেদন করেছে। প্রতিবেদনটির শিরোনাম যে 5টি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে। আমরা বিবিসির সেই প্রতিবেদনের আলোকে এই মুহূর্তে কথা বলবো। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার ঠিক 1 মাস পূর্ণ হয়েছে। দীর্ঘ 1.5 বছরের অন্তর্বর্তীকালীন শাসনের পর একটি নির্বাচিত রাজনৈতিক সরকার এখন ঢাকার মসনদে। আর এই 1 মাসেই প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে যে স্থবিরতা বা শীতলতা ছিল তাতে লক্ষ্য করা যাচ্ছে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে দিল্লির অবস্থা ছিল বেশ কঠোর, কিন্তু আজ কি সেই বরফ গলতে শুরু করেছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর কি তবে নয়াদিল্লি হতে যাচ্ছে? একটু পেছনে ফিরে তাকালে দেখা যায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে ভারত একটি অনির্বাচিত সরকার হিসেবে দেখেছিল। দিল্লির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছিল দ্রুত নির্বাচন আয়োজন করা ছাড়া এই সরকারের আর কোনো ম্যান্ডেট নেই। সেই যুক্তিতেই দিল্লি ঢাকার সঙ্গে এনগেজমেন্ট বা দ্বিপাক্ষিক আলোচনা কার্যত স্থগিত রেখেছিল। হাই প্রোফাইল সফর থেকে শুরু করে বাণিজ্যিক বিধি নিষেধ সব মিলিয়ে সম্পর্ক পৌঁছেছিল তলানিতে। ভারতের ঘোষিত অবস্থান ছিল আগে বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার আসুক, তারপর তারা ডিল করবে। গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এবং 17 ফেব্রুয়ারি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচনের ফলাফল নিশ্চিত হওয়ার পর 13 ফেব্রুয়ারি সকালেই প্রথম বিশ্ব নেতাদের মধ্যে নরেন্দ্র মোদী তারেক রহমানকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানান। শুধু তাই নয়, সেদিন বিকেলে তিনি টেলিফোনে মিস্টার রহমানের সঙ্গে দীর্ঘ কথা বলেন। 1.5 বছরের একটা দীর্ঘ পজ বা বিরতির পর দিল্লি যে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে সেই ইঙ্গিত সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল। একদা বিএনপির সঙ্গে ভারতের যে অস্বস্তিকর সম্পর্ক ছিল, বর্তমান ভূ রাজনীতিতে তা আর বাধা হয়ে দাঁড়াচ্ছে না বলে মনে হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, বরফ গলার এই যাত্রা কি প্রত্যাশিত পথে এগোবে? ভারত ও বাংলাদেশ দুপক্ষেরই বিপুল স্বার্থ বা স্টেক জড়িয়ে আছে একে অপরের ওপর। বাংলাদেশের রাজনীতিতে যেমন ইন্ডিয়া ফ্যাক্টর আছে, তেমনি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর স্থিতিশীলতার জন্য বাংলাদেশ এক অপরিহার্য নাম। দ্বিপাক্ষিক সম্পর্ক মাপার প্রথম সুযোগটি হলো ভিসা। একসময় ভারত ভ্রমণের তালিকায় বিশ্বের মধ্যে বাংলাদেশিরা ছিলেন শীর্ষে। বিলেত আমেরিকাকে ছাপিয়ে 20 লক্ষ মানুষ বছরে ভারত যেতেন, কিন্তু 2024-এর আগস্টের পর ভিসা প্রায় বন্ধ হয়ে যায়। শুধুমাত্র কিছু ইমার্জেন্সি ও ডাবল এন্ট্রি ভিসা ছাড়া সাধারণ পর্যটন ভিসা এক প্রকার বন্ধ ছিল, এখনো পর্যন্ত আছে। তবে গত 1 মাসে ভারতীয় কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন যে তারা দ্রুতই ভিসা কার্যক্রম স্বাভাবিক করবেন। সত্যি যদি আগামী কয়েকদিনে পর্যটন ভিসা চালু হয়, তবে বুঝতে হবে ভারত সম্পর্ক সহজ করতে সত্যি আগ্রহী। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর কোথায় হতে যাচ্ছে। একজন নতুন সরকার প্রধান প্রথমেই কোন দেশে যান তা দিয়ে তার পররাষ্ট্র নীতির অগ্রাধিকার বোঝা যায়। তারেক রহমান যদি প্রথম সফরে দিল্লিতে যান, তবে বোঝা যাবে বিএনপির ওপর থাকা ভারত বিরোধী তকমা তিনি মুছে ফেলতে চান। তবে
তিনি যদি দিল্লি না গিয়ে সৌদি আরব, বেইজিং, ওয়াশিংটন বা কাঠমান্ডু, কলম্বো, ইসলামাবাদ যান, তবে তা নিয়ে বিস্তর কাটাছেঁড়া হবে। আবার এমনও হতে পারে তিনি নিজে না গিয়ে নরেন্দ্র মোদীকে এই ঢাকা সফরের আমন্ত্রণ জানালেন। আসলে দুই পক্ষের মধ্যে আমন্ত্রণ ইতিমধ্যে জানানো আছে। টেলিফোনে কথা কিংবা দুই পক্ষের প্রতিনিধিদের যখন দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তো তার প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসবার আমন্ত্রণ জানিয়েছেন। আবার নরেন্দ্র মোদী তারেক রহমানকেও ভারতে আমন্ত্রণ জানিয়েছেন। মোদী যদি নতুন সরকারের প্রথম অতিথি হন, সেটাও হবে বড় কূটনৈতিক চমক। তবে দিল্লির সূত্র বলছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন মেটার আগে, অর্থাৎ মে মাসের আগে সম্ভবত বড় কোনো সফর হচ্ছে না। 3 নম্বর সূচকটি হলো ক্রিকেট। গত বছর ভারতের বাংলাদেশ সফর বাতিল হয়েছিল পুরোপুরি রাজনৈতিক কারণে। সামনে আইপিএল, তাই আগামী জুনের আগে ভারতীয় দল বাংলাদেশে আসতে পারছে না। কিন্তু বিসিসিআই কি তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে? অন্তর্বর্তী সরকারের আমলে ক্রিকেট নিয়ে তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছিল। কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছিল। ভারত আশা করেছিল নির্বাচিত সরকার এলে পরিবেশ অনুকূল হবে। এখন জুনে যদি ভারতীয় দল ঢাকায় আসে, তবে বোঝা যাবে সম্পর্কের গ্রাফটা ইতিবাচক। বিবিসি চতুর্থ যে সূচকটির কথা বলছে সেটি হচ্ছে কানেক্টিভিটি। 2024-এর জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেসের চাকা বন্ধ। দুই দেশের যে ট্রেন চলাচল করত, সেই ট্রেনের চাকা বন্ধ রয়েছে অদ্যাবধি। বাস চলাচল সীমিত, অথচ ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য আগরতলা আখাউড়া রেল সংযোগকে গেম চেঞ্জার মনে করে। সামান্য একটু কাজ বাকি আছে। এই সামান্য কাজের জন্য প্রকল্পটি থমকে আছে। তারেক রহমানের সরকার কি এই অসমাপ্ত প্রকল্পটি দ্রুত শেষ করবে? কানেক্টিভিটির গতিই বলে দেবে সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা। বিবিসির দৃষ্টিতে পঞ্চম ও সর্বশেষ সূচক হলো গঙ্গার জল চুক্তি। 1996 সালের এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। চুক্তির শর্ত কি হবে তা নিয়ে রাজনৈতিক আলোচনা থমকে আছে। হাতে সময় মাত্র কয়েক মাস। তারেক রহমান ও নরেন্দ্র মোদী কি এই জটিল সমস্যার সমাধানে দ্রুত আলোচনায় বসবেন? এখানে আবার একটি বড় ফ্যাক্টর হলো পশ্চিমবঙ্গের রাজনীতি। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল যদি ক্ষমতায় থাকে, তবে তাদের মতামত উপেক্ষা করা কেন্দ্রের জন্য বড় কঠিন হবে। গঙ্গা চুক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কে বড় প্রভাব ফেলতে পারে। এই 5টি সূচকই বলে দেবে ভারত ও বাংলাদেশের নতুন অধ্যায় কতটা মসৃণ হবে। একদিকে অর্থনৈতিক ও বাণিজ্যিক বাস্তবতা, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতির বাধ্যবাধকতা, এই দুইয়ের ভারসাম্যই ঠিক করবে আগামীর দিনগুলো। দর্শক, আপনার কি মনে হয় তারেক রহমানের প্রথম সফর কি দিল্লি হওয়া উচিত? আমাদের কমেন্ট বক্সে জানান। নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, বাংলাদেশে একটা কিচেন ক্যাবিনেট গড়া হয়েছে। 11ই মার্চ তারেক রহমান একটা কিচেন ক্যাবিনেট করেছেন। সেই ক্যাবিনেটে যারা আছেন তারা হচ্ছেন মির্জা ফখরুল, আচ্ছা, সালাউদ্দিন, শেখ রবিউল ইসলাম, সাকওয়াত হোসেন, আমির খসরু, শেখ রবিউল ইসলাম। এরা হচ্ছেন কিচেন ক্যাবিনেটের সদস্য। এই সদস্যরাই প্রথম সিদ্ধান্তরা নেবেন। এর মধ্যে উল্লেখযোগ্য অনেকগুলো ঘটনা আছে। তার মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে ইউনূস যে 135টা অধ্যাদেশ জারি করে গেছিল, সেই 135টা অধ্যাদেশ এর মধ্যে উঠবে, এই পার্লামেন্টে উঠবে। তো কোনটা উঠবে কোনটা উঠবে না, সে বিচার করবে এই কিচেন ক্যাবিনেট। এবং সম্ভবত এর মধ্যে ওই 1 নম্বর 2 নম্বর যে পয়েন্ট রয়েছে, যেটা শেখ হাসিনার মামলা প্রত্যাহার করা এবং তার দলকে, আওয়ামী লীগকে
নিষিদ্ধকরণ নিয়ে যে মামলাটি হয়েছিল বা মামলাটি করা হয়েছিল এবং আরো যে সমস্ত মামলা আছে সেই সমস্ত মামলাগুলো না তোলার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো যদি না ওঠে তাহলে পরে এগুলো বাতিলই হয়ে যাবে, অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। এটা একটা। দুই হচ্ছে রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে এমন মানে আওয়ামী লীগ কর্মী এবং নেতাদের একটা তালিকা তৈরি করা হচ্ছে, যারা জেলে আছে তাদেরকে মুক্তি দেওয়া হবে, আর যাদের বিরুদ্ধে সমস্ত মার্ডার কেস ফেস রয়েছে তাদেরকেও মার্ডার কেস থেকে বের করে দেওয়া হবে। তারও একটা তালিকা তৈরি হবে, যারা অন্তত কঠোরভাবে এই বর্তমান সরকারকে বিচলিত করবে না, এই রকম সমস্ত নেতাদের বেছে বেছে করা হয়। মানে এটা মেসেজ দেওয়া হচ্ছে ধীরে 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 আমরাই 10টা পয়েন্টের দিকে এগোচ্ছি। আর একটা স্থানীয় নির্বাচন যেটা আছে, নির্বাচনের তারিখ সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এটা ঠিক হয়ে যাবে যে কবে হবে স্থানীয় সরকার নির্বাচন, কবে হবে। সেপ্টেম্বরে ফার্স্ট উইকে এটা হবে, সেই তারিখটা ঠিক হবে। নির্বাচনটা হবে সেপ্টেম্বরে ফার্স্ট উইকে। আচ্ছা, একই সঙ্গে কিন্তু অপারেশন ক্লিনার 2.0 সেটা কিন্তু চলবে। মানে এই গ্রেপ্তার, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার, যাদের বিরুদ্ধে যারা একদম কট্টর বিরোধী তাদেরকে গ্রেপ্তার করা, অমুক করা দিয়ে তাদেরকে আবার পরে জামিনও দিয়ে দেওয়া হবে, কিন্তু গ্রেপ্তারটা দেখানো হবে যে গ্রেপ্তার করছি। কারণ এটা জামাতের কাছে একটা মেসেজ যাওয়া যে আমরা আওয়ামী লীগকে ছেড়ে কথা বলছি না, আমরা যেমন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন নিচ্ছি তেমন নির্দোষদের আমরা ছেড়েও দিচ্ছি। মানে ব্যালেন্স করে চলার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে রয়ে যাচ্ছে। এখন এই যে এখন জ্বালানি সংকট, তেল সংকট, এই যে অবস্থাটা চলছে, এই অবস্থা থেকে কি করে মুক্তি পাওয়া যায় সেটা নিয়েও একটা আলোচনা হয়েছে। এবং আমরা সামনে হচ্ছে এই রয়েছে কি বলে ঈদ রয়েছে, ঈদে খাদ্য সংকট যায় না দেখা দেয়, বাজার দরকে স্থিতিশীল রাখা কিভাবে সেটা রাখবে সে ব্যাপারে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি এই সমস্ত কিছু দেখাশোনা করবে এবং তেলের যোগান এবং জ্বালানিটা কিভাবে আনা যায় সে ব্যাপারে কথাবার্তা বলবে। কিন্তু জ্বালানি আনবে কোত্থেকে, জ্বালানি আনার ব্যাপারটা আমি দুপুরের ভিডিওতে আপনাদের বলেছি। জ্বালানি আনতে গেলে যে কাঠখড় পোড়াতে হবে, ভারতবর্ষকে হিমশিম খেতে হচ্ছে, সেখানে বাংলাদেশের অবস্থা কি হবে ভেবে দেখুন। এখন ভারতবর্ষ যে তেল দিচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষ এখন পর্যাপ্ত তেল কিন্তু ভারতবর্ষের হাতে নেই। আগে যেমন পর্যাপ্ত তেল ছিল, ভারতবর্ষ অন্যের থেকে নিয়েছে, রাশিয়া থেকে নিয়েছে, বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, কাঁচা তেল পরিশোধন করেছে, ইউরোপে সাপ্লাই করেছে। এখন তো আর সেটা হচ্ছে না। এখন যেটুকু পাচ্ছে তার নিজের দেশকে, দেশের তেলের দাম যাতে স্থিতিশীল থাকে সেটা দেখতে হচ্ছে। প্লাস এই ছোটখাটো দেশগুলো যারা একদম মানে ল্যান্ডলক কান্ট্রি, যেমন ভুটান আছে, নেপাল আছে, আর একটা আছে বিচ্ছিন্ন দেশ, সেটা হচ্ছে মালদ্বীপ, তারও তেলের দরকার। এখন সব থেকে বড় মুশকিলে পড়েছে কারা জানেন? সব থেকে বড় মুশকিলে পড়েছে আমাদের যে কি বলে উপসাগরীয় দেশগুলো। তারা না তেল বেচতে পারছে, না তারা জল কিনতে পারছে। তাদের সব থেকে বড় মুশকিল হয়েছে জলের আকাল। আজকাল হয়তো খবরটা দেখতে পাচ্ছেন না, আমি বলছি আজকাল খবরটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আগামী দিনে কিন্তু এই খবরটা দেখতে পাবেন যে পুরো ওই উপসাগরীয় অঞ্চল জুড়ে জলের আকাল দেখা দিয়েছে। খাবার জল, স্নান করার জল বা নিজেকে পরিষ্কার টরিষ্কার করার জল, এই জলের কিন্তু প্রচন্ড আকাল দেখা দেবে। কারণ কোনো জাহাজ বলতেই পারছে না ওখান থেকে।
এখন ভারতবর্ষ 22টা জাহাজ নিয়ে আসুক, তারপর তো ভারতবর্ষ দেখবে যে হ্যাঁ কাউকে তেল দেওয়া যায় কিনা। এখন কাউকে মিনিমাম করে দেওয়া হচ্ছে যে যাতে অন্তত গাড়িটা চলুক, কারখানাটা চলুক, এরকম ভাবে দেওয়া হচ্ছে। আর সেখানে ভারত, বাংলাদেশও পাচ্ছে, শ্রীলঙ্কাও পাচ্ছে, ভুটানও পাচ্ছে। যদিও আমাদের বিরোধীরা একেবারে কট্টরভাবে পরিষ্কার বলে দিয়েছে কাউকে কোনো তেল দেওয়া যাবে না, কিন্তু যারা প্রতিবেশী আছে তাদেরকে তো দেখতে হবে। তাই ভারতবর্ষ এই তেলগুলো দিয়ে যাচ্ছে, কিন্তু কতদিন দিতে পারবে? এই যে 22টা জাহাজকে ভারতবর্ষ চেষ্টা করছে ঢুকিয়ে আনার, এই 22টা জাহাজ যদি ঢুকে না আসে তাহলে আমাদের গ্যাসের ওপরে চাপ পড়বে, আমাদের তেলের ওপরে চাপ পড়বে। সব রাশিয়া থেকে তো আনা হয় না, আরো বিভিন্ন দেশ থেকে তো আনা হয়, যেগুলো হরমুজ প্রণালী দিয়ে আনতে হয় না, সেরকম দেশ থেকে আনা হয়। তো সেই সমস্ত ক্যারিবিয়ান দেশগুলো যেগুলো আছে সেখান থেকেও আনা হয়, কিন্তু তাদের তেল ওখান থেকে আস্তে আস্তে 3 মাস সময় লাগে, 2.5 থেকে 3 মাস সময় লাগে। দূরত্বটা এতটাই, এত হাজার নটিক্যাল মাইল, পুরো আটলান্টিক পার হয়ে তাদেরকে আসতে, আটলান্টিক পার হতে গেলেই 1.5 মাস সময় লেগে যাবে। তো এই ক্ষেত্রে আগামী 2-3 মাস কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু খুব একটা সংকটময় পরিস্থিতি হয়ে দাঁড়াবে। বিশেষ করে ভারত তেল যদি না পায়, ভারত দেবে কোথা থেকে? ভারতেরও একটা ক্ষমতা, তার তো নিজের দেশ চালাতে হবে, নিজের দেশ চালিয়ে দেওয়া ভারত দেবে। তার জন্য একটা জ্বালানি কমিটি একটা তৈরি করা হয়েছে, একদম বিশেষ একটা কমিটি, খাদ্য পণ্য সরবরাহ এবং জ্বালানি সংকট মেটানো নিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি এখন ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ করবে। সেই কমিটিতে কারা কারা আছে তা আমি জানি না, তবে একটা জিনিস অনুধাবন আমি করতে পারছি, যেটা আমার পূর্বেই বলা উচিত ছিল। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে কত দূরদর্শী মহিলা, আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে। আজকে যদি আমেরিকাকে ওইখানে বেস দিতেন, যেমন আমেরিকা বেস চেয়েছিল কোথায়? আমেরিকা বেস চেয়েছিল আপনার কক্সবাজার বিমানবন্দর, ঠেকুয়া বাজার, রামু, উখিয়া, সেন্ট মার্টিন, এই 5টা জায়গা ঘুরিয়ে ফিরিয়ে বেস চেয়েছিল। এই 5টা জায়গার একটাতেও উনি দেননি। আজকে যদি উনি দিতেন তাহলে আজকে কি অবস্থা, দক্ষিণ পূর্ব এশিয়ার কি হতো? আজকে ইরানকে ঠেকিয়ে রাখা হয়েছে কেন? রাশিয়া, চীন, ভারত ঠেকিয়ে রেখেছে কেন? ইরান হচ্ছে লাস্ট উইকেট, বর্ডার লাইন। এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ডার লাইন হচ্ছে ইরান। দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকা ঢুকে পড়া মানে ওই বাংলাদেশের মতোই ঢুকে পড়া, বা ভারতের মতো বুকে ঢুকে পড়া, এরকম একটা অবস্থা। ফলে ইরানকে সাস্টেন করাতে হবে যে কোনো মূল্যে। পরিষ্কার পুতিন বলে দিয়েছেন যে আমরা ইরানের পক্ষে আছি। এখন চীনও আস্তে আস্তে পরিষ্কার বলতে শুরু করেছে যে আমরা ইরানের সঙ্গে রয়েছি। তাতে ট্রাম্প খেপে গিয়ে বলেছেন আমি চীন সফর, আমি বেজিং সফর পেছোতে পারি। পেছনে যা, আপনি যদি পেছনে চান পেছন, তাতে কি আছে? চীন কি মরে যাবে? চীন মরে যাবে? এত বড় একটা দেশ, এত বড় সভ্যতা, এত বড় ইকোনমি, সে কি মরে যাবে? হ্যাঁ, সাময়িক কষ্ট হয়, আমেরিকারও হবে, সাময়িক কষ্ট হবে, কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, সময় লাগবে। কিন্তু আমেরিকার যে ফেস লসটা হলো, এই যে ভিয়েতনাম যুদ্ধের পরে ইরানের কাছে মার খেয়ে যে ফেস লসটা আমেরিকার হলো, সেই ফেস লসটা কিন্তু আমেরিকার কাছে একটা বড় ধাক্কা। অর্থনীতি ফিরে আসবে, সেটা আসবেই, যে করে হোক অর্থনীতিকে তারা ফিরিয়ে আনবে, লাইনে ফিরিয়ে আনবে। কিন্তু ফেস লস যদি একবার হয়ে যায় না, তাহলে পরে তাকে ফিরিয়ে আনাটা খুব মুশকিল। তো বাংলাদেশের এই মুহূর্তে এই যে কিচেন ক্যাবিনেট এবং এই যে 135টা যে অধ্যাদেশ, সেগুলোকে বাতিল, এবং এগুলো হচ্ছে ভারতের প্রতি তার একটা মানে বার্তা পাঠানো, যে 10টা পয়েন্ট দেওয়া হয়েছিল, সেই 10টা পয়েন্টের প্রতি মানে এ করে শ্রদ্ধাশীল থেকে কাজকর্ম শুরু হচ্ছে। এবং আমার মনে হয় এই আপনার এপ্রিল 2 মধ্যে যে প্রস্তাবগুলো উঠবে তাতে আওয়ামী লীগের এটা উঠবে, এবং আওয়ামী লীগ সেখান থেকে আমরা পরিষ্কার মানে ওই এর থেকে মুক্তি পেয়ে যাবে।
অধ্যাদেশ থেকে মুক্তি পেয়ে যাবে, মানে তার দলীয় চূড়া বা বাতিল, দলীয় প্রতীক এবং দল বাতিল, সরি, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, বিভিন্ন মামলা, সেগুলো বাতিল। এমনিতে আইসিটি নিয়ে তো নানান প্রশ্ন হচ্ছে, আইসিটি সম্পর্কে নানান ধরনের মানে কথাবার্তা হচ্ছে, সমস্ত টাকা খেয়ে ওখানে মামলা টামলা করা হয়েছে, এই সমস্ত হচ্ছে। তো এখন আইসিটির উপরে অনেক কিছু নির্ভর করছে। আমার মনে হয় 2 এপ্রিল যেটা বলা হচ্ছে, 2 এপ্রিল, এটা আমার খবর নয়, এটা ওই কিচেন ক্যাবিনেটের বৈঠকে যেটা ঠিক হয়েছে, 2 এপ্রিল ঠিক হয়ে যাবে কোনটা উঠবে, কোনটা উঠবে না। সেখানে যেগুলো না উঠলো সেগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে গেল। আপনারা সবাই জানেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং